দারুণ দারুণ, বর্ষায় আসার এটাই একটা প্লাস পয়েন্ট। হ্যালো এভরিওয়ান, ঘাটশিলা সিরিজের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। এবং আজকের পর্বটি গত পর্বের থেকে আরও বেশি অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, তাই সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং প্রথম পর্বটি যদি এখনও দেখে না থাকেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই হচ্ছে সেকেন্ড ডে, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে ঘাটশিলাতে। তো কালকে বুড়ুরি লেকে এত বৃষ্টি হয়েছে, ওটা দেখার পর আমরা এত ভিজে যাই, তো আমরা কালকে হোটেলে চলে যাই। তো এই বাকি 4খানা সাইট সিন কালকের বাকি আছে, তো ওর মধ্যে এই চিত্রকূট পাহাড়। তো আমরা এখন চিত্রকূট পাহাড়ে এসেছি। তো আমরা পাহাড়ের ওপরটায় একটা মন্দির আছে, তো গিয়ে দেখবো। তো চলো দেখা যাক, যেতে পারি কিনা, যা বৃষ্টি হচ্ছে। এখন এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে, ওপরে গিয়ে একটা মন্দির আছে। তো যাই, বেশ সুন্দর একটা জায়গাটা, মানে এখান থেকে আবার একটা টপ ভিউ আছে, সিঁড়িটাকে পুরোটা দেখা যায় নাকি। চলো গিয়ে দেখা যাক কেমন। মানে বর্ষায় ঘাটশিলার একটা আলাদা রূপ আছে, কিন্তু এই বৃষ্টি হলে একটা সমস্যা, মানে টানা একদম 2 দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, ফলে একটু মানে কোনো জায়গায় আমরা একটু সেরকমভাবে স্টে করে এনজয় করতে পারছি না জায়গাগুলো। কিন্তু ফলসগুলো সব একদম দারুণ দারুণ, যেহেতু জল বেড়ে গেছে। আর ওয়াটারফলস দেখার মজাই ওখানে যখন জল বেশি থাকবে। আমরা চলেই এসেছি। এখানে নন্দী মহারাজ বসে আছে, আর এই হচ্ছে শিব মন্দির। আর বেশ ওই পাশে পাথরগুলোতে শিব, হনুমান, রাম সব আঁকা আছে, দেখতে পাচ্ছি পেইন্ট করা। এই পাশে গেলে এই পাশে একটা ইয়ে আছে, পাথর মতো, সেখান থেকে নিচটা পুরোটা দেখা যায়। কিন্তু প্রচুর চাপ, প্রচুর হাওয়া এই উপর থেকে। এই পাশটা দেখা যাক কি আছে। এই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি, ঘুরে আসা যাক। থেকে রেল লাইন। এরপর আমরা চিত্রকূট পাহাড় দেখে এগিয়ে যাই ঘাটশিলা রঙ্কিনী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। বৃষ্টিতে এসেছে রঙ্কিনী দেবীর মন্দিরে, যেটা ঘাটশিলাতে আছে। আরও একটা মন্দির আছে, সেটার পর আমরা যাবো পরে। এখানে এই মন্দিরটাতে দেখছি, এর আগে আমাদের রাজবাড়ি আর সুবর্ণরেখা নদীর একটা স্পট ছিল, সেটা আমাদের দেখা হয়নি, কারণ এত বৃষ্টিতে আমরা নামতে পারিনি। মানে ওখানে এত কাদা বলে ওই দুটো যাইনি, ওই দুটো স্পটে। আমরা ডাইরেক্ট এই রঙ্কিনী দেবীর মন্দিরে আসলাম। এই হচ্ছে রঙ্কিনী মা, এখান থেকেই দেখতে পাচ্ছি। তো দাদার কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে আগে নাকি নরবলি দেওয়া হতো, আর এখন মানে পাঠা বলি এগুলো দেওয়া হয়। আর এখানে যে রাজা ছিল, সেই রাজা এখানে বলি, মানে 2টো বলি দিত, মানে একটা আগের দিন রাত্রিরে পুজোর আর একটা পরের দিন। আমরা রঙ্কিনী দেবীর মন্দির দেখার পর গৌরীকুঞ্জে চলে এসেছি। মাঝে রামকৃষ্ণ মঠ ছিল, কিন্তু এত বৃষ্টির জন্য রামকৃষ্ণ মঠে আর আমরা ঢুকিনি। তো আমরা ডাইরেক্ট গৌরীকুঞ্জতে এসেছি। গৌরীকুঞ্জ ওপেনিং টাইমিং সব এখানে লেখা আছে। তো এই হচ্ছে গৌরীকুঞ্জ, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মানে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, যখন ফরেস্ট অফিসার ছিলেন তখন এই বাড়িতেই থাকতো। এই বাড়িটির অবস্থা খুবই খারাপ ছিল, পরে এটাকে আবার মেরামত করে এরকম একটা মিউজিয়াম মতো করে রেখেছেন। এখানে কোনো এন্ট্রি নেই। আর মানে রিসেন্টলি ওনার জন্মদিন ছিল বলে এখানে অনুষ্ঠান হয়েছে, তাই কত মানে একটু সুন্দরভাবে ডেকোরেশনও করা এই জায়গাটা। আর এর ভেতরে মানে অনেক কিছুই আছে, যেরকম পোশাক, তার ব্যবহারের পোশাক, কলম, বিভিন্ন কিছু লেখার পুঁথি, মানে যেগুলোতে উনি লিখেছেন সেই লেখাগুলোও আছে এখানে। মানে
সংরক্ষণ করে রাখা, খুব ভালোভাবেই সংরক্ষণ করে রেখেছেন এখান থেকে। তো আমার খুব ভালো লাগলো এবং ভেতরটাও আমি ভিডিও করেছি। অনেকে বলে ভেতরে ভিডিও করতে দেয় না, কিন্তু আপনি যদি এখানে পারমিশন নেন তো আপনাকে ভিডিও বা ফটো তুলতে দুটোই দেবে। তো আমি এর ভেতরে ভিডিও তুলেছি, সেটাও আমি ভিডিওতে অ্যাড করবো, আপনারা দেখতে পারবেন কী কী জিনিস আছে। গৌরীকুঞ্জের বারান্দাতে উঠেই প্রথমেই দেখতে পাবেন একটি সুন্দর দৃশ্য, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভগলপুরের রাজবাড়িতে বসে তার লেখা প্রথম উপন্যাসটি লিখছেন। এবং ঘরে ঢুকেই আপনারা দেখতে পাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফরেস্ট গার্ডের ইউনিফর্ম, তার পরার পোশাক, কিছু লেখা উপন্যাস এবং তার ফ্যামিলির কিছু ফটোগ্রাফ, যেগুলো এখানে খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে। এরপর আমরা গৌরীকুঞ্জ দেখে সুবর্ণরেখা নদী পার করে এগিয়ে যায় রাতমোহনা ফলসের উদ্দেশ্যে। গৌরীকুঞ্জ দেখার পর আমরা চলে এসেছি রাতমোহনাতে। তো বৃষ্টি হওয়ার ফলে এই সুবর্ণরেখা নদীর স্রোত এরকম হয়েছে। এবার দেখি আমরা রাতমোহনা ফলস অবধি হেঁটে যেতে পারি কিনা। এত জল বেড়ে যাওয়ার ফলে এখন আমরা শিওর না, নিচে গেলে বুঝতে পারবো আমরা যেতে পারবো কিনা। তো এতটা জল বেড়ে গেছে দুদিনে বৃষ্টির ফলে। তো এই হচ্ছে সুবর্ণরেখা নদী, বর্ষার রূপ। হয়তো যাওয়া যেতে পারে, এইদিকে একবার দেখি। আর এই পাশ থেকে হয়তো আমাদের যেতে হবে রাতমোহনা ফলসের দিকে। একবার যাই, গিয়ে দেখি যদি যেতে পারি। ও, এই হচ্ছে রাতমোহনা ফলস, অসাধারণ সুন্দর। আমি একটু জুম করে দেখাচ্ছি। মানে বর্ষায় এই দৃশ্য, বর্ষায় মানে এই ফলস একমাত্র বর্ষাতেই দেখা যায়। মানে দারুণ দারুণ, বর্ষায় আসার এটাই একটা প্লাস পয়েন্ট। রাতমোহনা দেখার পর আমরা এখন সিদ্ধেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি। এই হচ্ছে সিদ্ধেশ্বরের রাস্তা। বৃষ্টি তো এখনও চলেই যাচ্ছে মোটামুটি, জানি নিয়ে থামবে কিনা আজকে। তো আমরা ভিজে ভিজেই ঘুরছি। এবার এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। এই হচ্ছে অটো, মানে অটোগুলো এখানে পার্ক করা থাকবে, মানে অটোগুলো এখানেই থাকবে। আমাদের এখান থেকে হেঁটে এই ওপরের দিকে যেতে হবে। তো আমরা তিনজন এখন ওপরের দিকে যাচ্ছি সিদ্ধেশ্বর বাবার দর্শনে। সিদ্ধেশ্বর বাবা যদি একটু আমাদের ওপর কৃপা করে বৃষ্টিটা কমিয়ে দেয়। এখানে একটা অসুবিধা হচ্ছে, পাহাড়ে উঠলে একটু হাওয়া হলে পুরোটাই ভিজে যাচ্ছি। মানে গাছের বনের মধ্যে দিয়ে তাও হাওয়াটা ধরো মানে ছাদটা অতটা আসছে না, তবুও দেখা যায়। মন্দির এখান থেকে এখনও 460 মিটার আমাদের যেতে হবে। এখন এখানে একটা বোর্ড দিয়ে দিয়েছে, মন্দির এখনও 460 মিটার। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তবে আরও 370 মিটার মতো, কিন্তু 370 মিটারটা একটু বেশি মানে চড়াই আছে, অনেকটাই চড়াই। দেখি আমরা গিয়ে যেতে পারি কি না। পাহাড় বেয়ে আমাদের উঠতে হবে। একটা ভালোই সুন্দর ট্রেকিং হচ্ছে যদিও। এখনও 235 মিটার মতো আমাদের যেতে হবে, এই বোর্ডটাতে লেখা আছে। বিশাল হাওয়া দিচ্ছে, এই হাওয়ার মধ্যে থেকে ওপরে উঠতে হবে। না না, আমাদের এইদিকেই যেতে হবে। আরও এইদিকে দেওয়া আছে, মানে এইদিকেই যেতে হবে আমাদের। এখন এইরকম লাল মাটি ধরে ধরে আস্তে আস্তে উঠতে হবে। আস্তে আস্তে উঠে এসো। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, একদম নিচের দিকে সব দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এখন আমাদের এই রাস্তা দিয়ে ওপরে ওপরে যেতে হবে। দেখি এখন কত দূর যাওয়া যায়। এখন আর কোনো অ্যারো নেই যদিও রাস্তার মধ্যে। গিয়ে দেখি সামনে সিদ্ধেশ্বর মন্দির। এই তো পেয়ে গেছি আমরা মন্দির, সামনে আমাদের মন্দির দেখা যাচ্ছে। এই হলো বাবা সিদ্ধেশ্বরের মন্দির।
দারুণ দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক হলো। পুরোটাই চড়াই ছিল, একদম পাহাড়ের ওপর দিয়ে একটা সুন্দর ট্রেক। আমরা তিনজনই আপাতত এখানে দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি, কিন্তু নিচে অনেকগুলো অটো দাঁড়িয়েছিল, তারা কোথায় গেল? এই হচ্ছে মেন সিদ্ধেশ্বর বাবার মন্দির। হচ্ছে বাবা সিদ্ধেশ্বর। আর এই হচ্ছে এখান থেকে ভিউ, মারাত্মক অপরূপ সুন্দর। পুরো এই ওপর থেকে একদম ওই সুবর্ণরেখা নদীও দেখা যাচ্ছে। দেখি জুম করে যদি দেখাতে পারি। মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে কিছুই স্ক্রিনে ধরা পড়ছে না। যাই হোক, ওই যে নদীর মতো ওটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই পাশে পুরোই পাহাড় আর পাহাড়। সিদ্ধেশ্বর টেম্পল দেখে আমরা এগিয়ে যাই জাদুগড়া রঙ্কিনী মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরে। এটা আর একটা রঙ্কিনী দেবীর মন্দির। মন্দিরটার ভেতরটা একটু গিয়ে দেখে আসা যাক। মনস্কামনা পূর্ণের জন্য এখানে অনেকে অনেক নারকেল বেঁধে রেখেছে। নারকেল না, মানে নারকেলের ওই খোসা ও নারকেলও আছে এখানে। এরপর আমরা এই সবুজে ঘেরা রাস্তা ধরে এগিয়ে যাই গালুডি ব্যারেজের উদ্দেশ্যে। রঙ্কিনী দেবীর মন্দির ঘোরার পর আমরা চলে এসেছি এখন ব্যারেজে। এটা হচ্ছে ব্যারেজ। এই জল ছাড়ছে, প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। তো ব্যারেজ দেখার পর আমরা আমাদের আজকের এবং ঘাটশিলার শেষ স্পট যেটা বৈষ্ণোদেবীর মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির। বেশ সুন্দরভাবে মন্দিরটাকে তৈরি করা, মানে সুন্দর, মানে খুবই সুন্দর লাগে মন্দিরটা এখান থেকে দেখতে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে মা বৈষ্ণোদেবীর মূর্তি আছে। তো আমরা ভেতরে গিয়ে দেখবো মা বৈষ্ণোদেবী। সমস্ত সাইট সিন কমপ্লিট করে আমরা দুপুর 3:30 নাগাদ ঘাটশিলা স্টেশনে পৌঁছাই এবং স্টেশনের পাশেই অবস্থিত পথের পাঁচালী রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাবার খেয়ে বিকেল 5:35 জনশতাব্দী এক্সপ্রেস ধরে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই শেষ হচ্ছে আমাদের ঘাটশিলা সিরিজ। আশা করি সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা এবং ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।